আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সকল মিষ্টি প্রেমী ভাই ও বোনেদের আমার আজকের এই মিষ্টি এপিসোডে। আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো বাংলাদেশি সাদা মিষ্টি, যেটা না রসগোল্লা না স্পঞ্জ মিষ্টি। দেখতে কিছুটা রসগোল্লার মতো হলেও খেতে কিন্তু এটা রসগোল্লা থেকে অনেক আলাদা। আমার চ্যানেলে অলরেডি সাদা মিষ্টির একটা ভিডিও করা আছে, যেটার রেসিপিটা কিছুটা আলাদা। আজকে আমি আপনাদের সুবিধার জন্য খুব সহজ উপায়ে এই সাদা মিষ্টি কিভাবে তৈরি করা যায় সেটা দেখাবো, আর সেই সঙ্গে একদম ছানা তৈরি থেকে ডিটেলস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনারা নতুন মিষ্টি বানাতে চান তাদের উপকার হয়। তবুও একটা কথা প্রথমেই বলে দিই যে মিষ্টি যে একবারেই ভালো হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। মিষ্টি ভালো হওয়া কিন্তু অনেকটা প্র্যাকটিসের উপরও নির্ভর করে। যাই হোক, শুরু করছি আজকের সাদা মিষ্টির দ্বিতীয় রেসিপি। আশা করছি আপনারা আমার এই ভিডিওটা উপভোগ করবেন। প্রথমে আমরা ছানা তৈরি দিয়ে শুরু করব। চুলায় একটা হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 4 কাপ অর্থাৎ 1 লিটার দুধ, আর দুধটা ফুল ক্রিম হলে ভালো হয়। যদি না হয় সেক্ষেত্রে এইভাবে অবশ্যই এর মধ্যে একটু আলাদা ক্রিম বা ফ্যাট আপনাকে দিতে হবে। আমি জমাট বাঁধা 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, গললে অবশ্যই 1 চা চামচের থেকে সেটা বেশি হবে, তো আপনারা সেইভাবে হিসাব করে দিবেন। আর চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে এই দুধে আমি বলক তুলে নিব। আর বলক আসা পর্যন্ত অবশ্যই এভাবে নাড়তে হবে আর নিচের তলানি ঘষে দিতে হবে, যাতে নিচে মিল্ক সলিড না জমে। এতে করে ছানার পরিমাণটা বেশি পাওয়া যাবে। যখন এই দুধে বলক চলে আসবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, আর এর মধ্যে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি বাটার মিল্ক। আপনারা চাইলে টক দইও দিতে পারেন, সেটার রেসিপিও আমার চ্যানেলে আছে। তো বাটার মিল্কটা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি আর এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চুলা কিন্তু আমার জ্বালানোই আছে, তবে এখন কিন্তু চুলার আঁচ অনেক কম আছে। একটু পরেই দেখবেন ছানাটা এইভাবে আস্তে আস্তে কাটতে শুরু করেছে। আর এই সময় কিন্তু চুলা বন্ধ করে দিবেন না, অল্প আঁচে রাখতে হবে। আস্তে আস্তে দেখবেন এই পানিটা বেশি ক্লিয়ার হতে শুরু করেছে। তারপরও আপনি একটু এইভাবে চেক করে নেবেন যে ছানাটা এখনো বেশি নরম আছে কিনা। খুব বেশি নরম অবস্থায় নামালে আবার আপনি এটা মাখতে পারবেন না। এখন আমি দেখছি, দেখুন এটা অনেকটা স্পঞ্জ ব্যাক করছে এবং কিছুটা সেট হয়ে এসেছে। এই সময়টা হচ্ছে আসল সময় ছানা নামানোর। তো ছানা যাতে এর থেকে আরো বেশি শক্ত বা কুক না হয়ে যায়, সেজন্য এই পর্যায়ে একদম ঠান্ডা 1 কাপ বা 2 কাপ পানি আপনি এর মধ্যে দিয়ে দিবেন। দেখবেন ছানাটা বেশ ঠান্ডা হয়ে যাবে, তার মানে কুকিং প্রসেসটা স্টপ হয়ে যাবে। আপনার ছানা আপনি ঠিক যেমন চান সেভাবেই নামাতে পারবেন। আপনি চাইলে সরাসরি এখন এটা একটা কাপড়ের উপর ঢেলে তারপরে পানিটা নিংড়ে নিতে পারেন, অথবা চুলাটা বন্ধ করে বা চুলা থেকে নামিয়ে এইভাবে একটা ছাঁকনি দিয়ে আপনি ছানাগুলো তুলে নিতে পারেন। খুব তাড়াতাড়ি হয়ে যায়, চিন্তার কোনো কারণ নেই যে ছানা শক্ত হয়ে যাবে। পুরোটা ছানা একটা ছাঁকনির সাহায্যে আমি এইভাবে উঠিয়ে নিচ্ছি। আর তারপরে আবারও একটু নর্মাল পানি মানে ট্যাপের পানি দিয়ে আমি ছানাটাকে একটুখানি ভিজিয়ে দিচ্ছি। আর সেই সঙ্গে ছানাটাকে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এর ভেতরের ভাবটা এটা সরে যায়, ছানাটা গরম না থাকে আর আরো বেশি শক্ত বা সেদ্ধ না হতে থাকে। আপনারা চাইলে কাপড়েও এই কাজটা করতে পারেন, তবে এইভাবে ছাঁকনির উপরে কিন্তু আরো সহজেই ছানাটা আপনি নিতে পারেন। এখন এই ছানাটাকে আধা ঘন্টার জন্য এইভাবে রেখে দিতে হবে যাতে বাড়তি পানি ঝরে যায়। ওপরে একটা ভেজা টিস্যু দিয়ে ঢেকে দিয়েছি যাতে ওপরটা ড্রাই না হয়ে যায় বাতাসে। আধা ঘন্টা কি 40 মিনিট পরে এইবার ছানাটা আমি নিয়ে নিচ্ছি। চেক করে দেখতে পারেন যে এক্সট্রা পানি আছে কিনা, আর হাত দিয়ে এভাবে একটু চেপে দেখবেন। দেখুন ছানাটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এবারে আমাদের মিষ্টি বানানোর পালা। এবারে একটা ছড়ানো প্লেট বা বড় খাঁচা ট্রে, যেটাতে আপনার সুবিধা হয় তাতে আপনি ছানাটা ঢেলে নিন। আমার আগে সাদা মিষ্টির রেসিপি আর আজকের রেসিপির সাথে যে পার্থক্য সেটা হচ্ছে এই ছানার মধ্যে আমি আজকে কোনো কিছু অ্যাড করব না। আমরা যে আজকে ছানাটা তৈরি করেছি এটা দিয়ে আপনি চাইলে কিন্তু রসগোল্লাও বানাতে পারেন, স্পঞ্জ মিষ্টি বানাতে পারেন, আবার রসমালাইয়ের জন্য যে ছোট মিষ্টি সেটাও বানাতে পারেন। কথা একটাই, এর মধ্যে কোনো কিছু দিতে হবে না, খালি হাতে এটাকে খুব ভালো করে মথে নিতে হবে 3-4 মিনিট ধরে। ছানার মধ্যে যে একটা দানা দানা ভাব থাকে সেটা ভেঙে গেলেই হবে। তারপর আপনার পছন্দ মতো সাইজ আর শেপে এটাকে ছোট বা বড় করে গোল বল বানিয়ে নিতে হবে। এবারে আমরা শিরাটা তৈরি করব।
আর সাদা মিষ্টি তৈরির জন্য এই শিরাটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি নিয়েছি 1.5 কাপ চিনি, তার সঙ্গে নিচ্ছি ঠিক 3 কাপ পানি। যদি রসগোল্লা বা স্পঞ্জ মিষ্টি তৈরি করতাম তাহলে আমি 4 থেকে 5 কাপ পানি নিতাম। তার মানে হচ্ছে সাদা মিষ্টি তৈরির জন্য রসগোল্লা বা স্পঞ্জ মিষ্টির থেকে শিরাটা কিছুটা ঘন হতে হবে। নেড়ে চেড়ে মিশিয়ে এই শিরাতে বলক তুলে নিব। যখন বলক চলে আসবে সাথে সাথে আমি আগে থেকে বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব। ছানার বলগুলো দেওয়ার পর এটাকে ঢেকে দিতে হবে আর চুলার আঁচটা একদম হাইতে রেখেই 5 থেকে 10 মিনিট এটাকে জাল করতে হবে। আপনার চুলার আঁচের উপর নির্ভর করছে। যেহেতু আমাদের এই ছানার বলের মধ্যে কোনো প্রকার ময়দা দেওয়া হয়নি, তাই সহজে এটা ফেটে যেতে পারে। এই জন্য আপনাকে 5 থেকে 10 মিনিট পরে একটু খেয়াল রাখতে হবে যে ফেটে যাওয়ার আগেই ঢাকনাটা তুলে দিতে হবে। না হলে ভেতরে যদি বাতাসটা বেশি প্রেসার দেয় তাহলে মিষ্টিগুলো অনেক সময় বেশি ফেটে যেতে পারে। আপনাকে পুরোটা সময় এভাবে ঢেকে এবং জোরে আঁচ করেই কিন্তু মিষ্টিগুলো বানাতে হবে। তবে কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে দিতে হবে যাতে মিষ্টিগুলো একদম ফেটে ভেঙে না যায়। এইভাবে মিষ্টি তৈরির এটাই একটা রিস্ক যে এগুলো একটু ফেটে যায় তাড়াতাড়ি যদি চুলার আঁচ বেশি এবং সাথে ঢাকনাটাও আপনি একদম না খুলে জ্বালাতে থাকেন। আঁচ বেশি রেখেই করতে হবে, তবে ঢাকনাটা মাঝে মাঝে আপনাকে সরিয়ে দিতে হবে, মাঝে মাঝে আবার দিয়ে রাখতে হবে। 3-4 মিনিট বা 5 মিনিটের বেশি ঢাকনা আপনি একবারে রাখবেন না। এভাবে করলে মিষ্টি ফেটে ভেঙে যাবে না। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে এই মিষ্টি শিরাটা প্রথম থেকেই কিন্তু ঘন ছিল। তো আপনি মাঝে মাঝে একটু মিষ্টি শিরাটা হাতে নিয়ে চেক করে দেখবেন। যখনই আপনার মনে হবে যে এটা একটু আঠালো বা চটচটে লাগছে তখনই আপনি এর মধ্যে গরম পানি 1/2 কাপ বা পরিমাণ মতো একটু দিয়ে দিবেন যাতে এই শিরাটা আবার আগের লেভেলে চলে আসে আর মিষ্টিগুলো কুক হতে থাকে। সর্বমোট আপনাকে 45 মিনিট এটাকে জাল করতে হবে। এর থেকে বেশি করবেন না। যদি 1 ঘন্টা করে ফেলেন অনেক সময় আবার মিষ্টি শক্ত বা এর উপরে লালচে আভা পড়ে যেতে পারে। এটা হচ্ছে ঠিক 45 মিনিট পরের অবস্থা। আপনি একটা মিষ্টি এইভাবে তুলে দেখবেন, হাত দিয়ে চাইলে একটু চিপে দেখতে পারেন। হালকা একটু নরম থাকা অবস্থাতেই এটাকে আপনাকে নামিয়ে ফেলতে হবে। রসগোল্লা কিন্তু আরো নরম থাকা অবস্থায় নামাতে হয়। মিষ্টিটা আমি আগের দিন সন্ধ্যা রাতে বানিয়েছিলাম এবং সারা রাত এটাকে আমি এই শিরার মধ্যেই রেখেছি। পরের দিন সকালে এই হচ্ছে মিষ্টির একদম লাস্ট অবস্থা। দেখতেই পাচ্ছেন যে ফাটা দাগগুলো আগে বেশি বোঝা যাচ্ছিল, এখন কিন্তু সেটা অনেকটাই কমে গিয়েছে আর মিষ্টির চেহারাটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আর এটাই হচ্ছে সাদা মিষ্টি। এখন মিষ্টিগুলোকে শিরা থেকে তুলে ফেলতে হবে, সাদা মিষ্টি শিরার মধ্যে থাকে না। আর এজন্যই এই মিষ্টিটাকে বানানোর পর বেশি সময় আপনাকে শিরাতে রাখতে হবে যাতে শিরার মধ্যে মিষ্টিগুলো মসতে পারে, তাহলেই মিষ্টির টেস্ট একদম পারফেক্ট আসবে। এখন আপনি চাইলে মিষ্টিগুলো এভাবেই পরিবেশন করতে পারেন অথবা দোকানের মতো এর উপর দিয়ে একটু মাওয়া ছড়িয়ে দিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু মাওয়ার একটা রেসিপিও আছে, আর মাওয়া যদি না থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধ দিয়েও কাজটা চালাতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল বাংলাদেশি স্টাইলে একদম পারফেক্ট সাদা মিষ্টি। আমার আজকের মিষ্টিগুলো কেমন হয়েছে, ভিডিও কেমন লেগেছে, টিপসগুলো আপনাদের কাজে আসলো কিনা সবকিছু কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে এগুলো কেটে যাচ্ছে আর ভেতরটা কিন্তু বেশ সফট থাকে, যদিও রসগোল্লার মতো একদম তুলতুলে নয়। আমার আজকের রেসিপি বাংলাদেশি কালোজাম মিষ্টি। চেষ্টা করেছি গুঁড়ো দুধ দিয়ে পারফেক্ট ভাবে এই মিষ্টিটি তৈরি করে দেখানোর। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে মিষ্টি বানানোর জন্য আমি খামিরটা তৈরি করব, তাই একটা মিক্সিং বলে 1/2 কাপ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। এটা ফুল ক্রিম মিল্ক পাউডার আর আমি নিডো ব্যবহার করছি। 1/2 কাপ গুঁড়ো দুধের জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা।
সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা নয়। এবং বাংলাদেশি কালোজাম মিষ্টির একটা বৈশিষ্ট্য হচ্ছে বাইরে কালো আর ভেতরে লাল। সেজন্য আমি এই মিশ্রণের মধ্যে সামান্য দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। কালারটা অনেক বেশি দিবেন না, কালোজাম মিষ্টির ভেতরে লালচে রং থাকে কিন্তু একদম টকটকা লাল হয় না। এইবারে এই সব কিছু একসঙ্গে আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে চেলেও নিতে পারেন, তবে দরকার পড়ে না। এইভাবে একটু নাড়লেই কিন্তু ময়দার দলা ভেঙে যায় আর গুঁড়ো দুধের সঙ্গে মিশেও যায়। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি মেল্টেড বাটার। আপনি চাইলে এখানে 1 চা চামচ ঘি দিতে পারেন অথবা নর্মাল কুকিং অয়েলও দিতে পারেন। এবারে এই মেল্টেড বাটারটা আমি খুব ভালো করে গুঁড়ো দুধের মিশ্রণের সঙ্গে একটু ডলে ডলে মেখে নিব। দেখতেই পাচ্ছেন আঙুল দিয়ে এভাবে ডলে ডলে দলাগুলো ভেঙে দিতে হবে, যাতে খুব ভালো করে গুঁড়ো দুধ আর ময়দার সঙ্গে এটা মিশে যায়। যত ভালো করে মেশাবেন ততই ভালো রেজাল্ট পাবেন। মেশানো হয়ে গেলে মাঝখানে একটা গর্ত করে নিলাম। এইবার এই ডোটা মাখানোর জন্য আমি যে লিকুইড ব্যবহার করব সেটা হচ্ছে দুধ। মোটামুটি 4 থেকে 5 টেবিল চামচের মতো নর্মাল কাঁচা দুধ আমি এখানে অ্যাড করব। একটু একটু করে দিব আর ভালো করে মেখে নিব। আমার অনেকগুলো গুঁড়ো দুধের মিষ্টি রেসিপিতে আমি ডিম ব্যবহার করেছি, তো অনেকে কমপ্লেইন করেন যে ডিম ছাড়া কিভাবে গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি বানানো যায় সেটা দেখান। তো আজকে আমি তাই শুধুমাত্র দুধ ব্যবহার করছি। 5 টেবিল চামচ দুধ টোটাল লেগেছে। আর দেখুন এটা এই রকম আঠালো চটচটে একটা মিশ্রণ হবে, হাতের সঙ্গে লেগে লেগে যাবে। আর এটাই হচ্ছে পারফেক্ট। আপনি যদি অল্প দুধ দিয়ে এটাকে শক্ত করে মাখান যাতে হাতে না লেগে যায়, তাহলে কিন্তু মিষ্টি শক্ত হবে আর মিষ্টিকে ঠিকমতো শেপও দেওয়া যাবে না। আর এটা মাখানোর পরে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে না, জাস্ট হাতটা ধুয়ে আসতে আসতে অর্থাৎ ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট হলেই এনাফ। তারপরে হাতে সামান্য একটু ঘি বা তেল মাখিয়ে নিতে পারেন এভাবে। এইবারে এই মিশ্রণ থেকে অল্প অল্প করে ডো নিয়ে মিষ্টি শেপ দিতে হবে। একটু খেয়াল করে দেখুন, আগে যেরকম হাতে লেগে যাচ্ছিল 2-3 মিনিটের মধ্যেই কিন্তু এটা বেশ সেট হয়ে গিয়েছে, এখন আর হাতের সঙ্গে লেগে যাচ্ছে না। এইবার আপনাকে কালোজামের শেপ দিতে হবে। যেমন সাইজ চান আপনি সেভাবেই বানাতে পারেন, তবে সাধারণত বাংলাদেশি কালোজামগুলো খুব বড় হয় না সাইজে, আর অনেক লম্বাটাও হয় না, গোলও হয় না, একটা ওভাল শেপের হয়ে থাকে, এই যে অনেকটা জামের মতোই দেখতে। তো এইভাবে করে আপনাকে একে একে মিষ্টিগুলো শেপ দিয়ে নিতে হবে। আধা কাপ গুঁড়ো দুধে আমার টোটাল 7টা মিষ্টি হয়েছে। আপনারা যদি গুঁড়ো দুধের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে বাকি উপকরণগুলো একইভাবে বাড়িয়ে নেবেন। এবারে এটাকে ভাজার পালা। আর ভাজার জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে তেলটা কেমন গরম। দেখলেন তো, আমি হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারলাম। ঠিক এই টাইপের গরম তেলে আপনাকে সেই বানিয়ে রাখা মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার, মিষ্টিগুলো শেপ দেওয়ার পর খুব বেশিক্ষণ অপেক্ষা করবেন না। 5 থেকে ম্যাক্সিমাম 10 মিনিটের মধ্যেই আপনাকে এটাকে তেলের মধ্যে ছাড়তে হবে। খুব ভালো হয় যে বানানোর পরপরই যদি আপনি এটাকে তেলের মধ্যে ছাড়তে পারেন। আর তেলের মধ্যে দেওয়ার পরে এই মিষ্টিগুলোকে নাড়াচাড়া করা যাবে না, কিন্তু তেলটাকে নাড়তে হবে যাতে মিষ্টিগুলো নড়তে পারে এবং দুলে দুলে এটা ভাজা হতে পারে। কারণ আপনি যদি তেলটাকে না নাড়েন মিষ্টিগুলো জায়গায় বসে থাকবে আর এগুলো নিচ থেকে কালচে রং হয়ে যাবে বা পুড়ে যাবে। তাই এভাবে তেল নেড়ে অথবা হাঁড়ির হাতল ধরে এভাবে নাড়িয়ে নাড়িয়ে আপনাকে মিষ্টিগুলোকে ঘোরাতে হবে। সরাসরি মিষ্টি নাড়তে গেলে মিষ্টি ভেঙে যেতে পারে। আর চুলার আঁচটা বরাবরই আপনার মিডিয়াম লোতে থাকবে। মিডিয়াম লো আঁচে এইভাবে নাড়তে নাড়তে একসময় দেখবেন মিষ্টিগুলো ফুলে তেলের উপরে উঠে এসেছে। আর আপনাকে অনবরত তখন মিষ্টিগুলোকে আস্তে আস্তে করে এইভাবে উল্টে উল্টে দিয়ে নেড়ে চেড়ে ভাজতে হবে। নাড়াচাড়া এজন্যই করতে হবে যাতে কালারটা চারপাশে সমান হয়, না হলে উপরে যে অংশটা থাকবে তেলের সেই অংশটা বেশি ভাজা হবে না, নিচেরটা বেশি কালার হয়ে যাবে, দেখতেও ভালো হবে না আর মিষ্টির ভেতরে গুলটি পাকিয়ে থাকবে। আর এইভাবে আপনাকে মিডিয়াম লো আঁচে 8 থেকে 9 মিনিটের মধ্যে নেড়ে চেড়ে এটাকে ভেজে তুলতে হবে। 9 মিনিট হয়ে গিয়েছে। এইবার আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিচ্ছি। তারপর আর 1 মিনিট আমি এটাকে ভেজে নিয়েই তারপরে তেল থেকে তুলে নিব। এই যে দেখতে পাচ্ছেন একটা কালচে কালার চলে এসেছে, এই পর্যায়ে উঠিয়ে নিব। আর একদম কালো করে তারপরে উঠাবেন না, কারণ এই তেল থেকে উঠে আনার কিছুক্ষণ পরেই কিন্তু এগুলোর কালার আরেকটু ডিপ হয়ে যাবে। আর আমি এগুলোকে তেল থেকে তুলে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য।
সেই ফাঁকে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। একটা গর্তওয়ালা হাঁড়িতে আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। অর্থাৎ চিনি শিরাটা মোটামুটি পাতলাই হচ্ছে, তবে জাল করতে করতে এটা কিন্তু বেশ ঘনই হয়ে যাবে। আর আমি এর মধ্যে কোনো এলাচ বা দারচিনি দিচ্ছি না, আমাদের দেশি মিষ্টিতে কোনো এলাচ দারচিনি ব্যবহার করা হয় না। তারপর এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর একদম হাই হিটে প্রথমে আমি এটাকে বলক তুলে নিব। বলক এসে যাওয়ার পর আমি 3 মিনিট আরো এটাকে হাই হিটে জাল করব। তারপরে সেই যে ভেজে রাখা মিষ্টি 10 মিনিটে এগুলো এখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, কুসুম গরম অবস্থায় আছে, সেই মিষ্টিগুলো আমি এই গরম শিরার মধ্যে ঢেলে দিচ্ছি। এইবারে মিষ্টিগুলো আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব। তারপর চুলার আঁচটা আমি মিডিয়ামে করে দিব আর এগুলোকে ঢেকে দিয়ে দিব ঠিক 10 মিনিটের জন্য। 10 মিনিট পর্যন্ত মিডিয়াম আঁচে ঢাকা অবস্থায় এই মিষ্টিগুলো জাল হতে থাকবে। আর এই সময়ের মধ্যে ঢাকনাটা খোলা যাবে না, তবে আপনি চাইলে হাঁড়িটা ধরে একটু দুলিয়ে দিতে পারেন। ফিরে এলাম 10 মিনিট পরে। এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টির চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, সাইজেও কিছুটা বড় হয়ে গিয়েছে আর কালারটা অনেক চকচকে হয়ে গিয়েছে। আমার মিষ্টি বানানো কিন্তু একদম শেষ। এবারে আমি চুলাটা বন্ধ করে দিব আর এই মিষ্টিগুলো শিরার মধ্যে রেখে একদম পুরোপুরি ঠান্ডা করে নিব। প্রায় 2 ঘন্টা শিরাতে ভিজতে দিয়ে মিষ্টিগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি মিষ্টিটা এই শিরা থেকে তুলে নিব। আমাদের দেশি কালোজাম মিষ্টি কিন্তু শিরার মধ্যে থাকে না, এগুলো শুকনো অবস্থায় আমরা দোকানে কিনতে পাই আর ওপরে মাওয়ার একটা আবরণ থাকে। তো এখন আমি একটু মাওয়া গ্রেট করে নিচ্ছি। এই মাওয়াটা আমার ঘরে তৈরি মাওয়া। এটা কিভাবে বানাতে হয় ডেসক্রিপশন বক্সে সেটা লিংক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। মাওয়াটা এইভাবে একদম ছোট ছিদ্রওয়ালা গ্রেটার দিয়ে গ্রেট করার পর সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে একসঙ্গে এভাবে আমি মিশিয়ে গুঁড়ো করে নিয়েছি। তারপর এর মধ্যে সেই শিরা থেকে তুলে রাখা একটা মিষ্টি নিয়ে ভালো করে একটু কোট করে নিব। চমচমের মতো একদম গাঢ় মোটা পরত না, জাস্ট হালকা করে এইভাবে একটু কোট করে নিলেই এনাফ। ব্যাস তৈরি হয়ে গেল আমার বাংলাদেশি স্টাইলে কালোজাম মিষ্টি। একটা কেটে দেখা যাক ভেতরে লাল হলো কিনা। দেখুন কত সুন্দর নরম হয়েছে মিষ্টিটা আর ভেতরের কালারটা একদম পারফেক্ট, অতিরিক্ত লালও না আবার সাদাটেও নয় অন্য মিষ্টির মতো। দেখলেন তো কত সহজেই গুঁড়ো দুধ দিয়ে বানানো গেল একদম পারফেক্ট কালোজাম মিষ্টি। আপনারা যদি মেজারমেন্টটা ফলো করে বানান ইনশাল্লাহ আপনাদের মিষ্টি অনেক পারফেক্ট হবে, একদম দোকানের মতো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মিষ্টির নাম রাজভোগ। আগেকার দিনে রাজা বাদশাদের খুশি করার জন্য নিত্য নতুন মিষ্টান্ন তৈরি করা হতো। এক বুদ্ধিমান কারিগর রসগোল্লাকেই একটু এদিক ওদিক করে বানিয়ে ফেললেন নতুন এক মিষ্টি, যার নাম কিনা রাজভোগ। বলতে পারেন এটা এক ধরনের রসগোল্লাই, শুধু সাথে আছে কেশর, বাদাম আর মাওয়ার বড়লোকি চাল। চলুন দেখে নেওয়া যাক কি কি লাগবে। সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কেশর বা স্যাফরন, যাকে আমরা জাফরানও বলি। আর এটাকে এখন পর্যন্ত পৃথিবীর সব থেকে ব্যয়বহুল সুগন্ধি মশলা হিসেবে ধরা হয়ে থাকে। এছাড়া আমাদের লাগবে কিছু বাদাম। আমি এখানে 4টা নিয়েছি কাজু বাদাম, সবগুলো বাদামই কাঁচা। সাথে নিয়েছি 3টা আমন্ড বা কাঠবাদাম। এরপরে নিচ্ছি 3টা পেস্তা বাদাম। আমি 3 ধরনের বাদাম নিয়েছি, আপনি চাইলে শুধু কাজু বাদাম দিয়েও করতে পারেন অথবা যে কোনো দুটো একটা মিলিয়েও করতে পারেন। এখন এই সবগুলোকে একসঙ্গে আমি ব্লেন্ডারে দিয়ে এইভাবে একটু আধা ভাঙা করে নিয়েছি। কিছু গুঁড়ো থাকবে, কিছু একটু দানা দানা। এবারে সেই যে স্যাফরনটা দেখালাম সেখান থেকে 1 চিমটি পরিমাণ এরকম একটু স্যাফরন আমি নিয়ে নিচ্ছি। এটার মূল কাজ হচ্ছে সুগন্ধ দেয়া। আপনি যদি খাঁটি স্যাফরন নিতে পারেন তাহলে এটা খুব সুন্দর একটা ফ্লেভার আপনার মিষ্টির মধ্যে এনে দিবে। এইবার একটু গরম দুধের মধ্যে আমরা স্যাফরনটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ঠান্ডা দুধে ভেজালে কিন্তু স্যাফরন রঙও ছড়াবে না আর সুগন্ধটাও বেশি বের হবে না।
এবারে আমরা ভেতরের পুরটা তৈরি করে নিব। একটা বাটিতে আমি 2 টেবিল চামচের মতো গ্রেট করা মাওয়া নিয়ে নিলাম, সাথে সেই মিক্স বাদামের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব 1/4 চা চামচের মতো এলাচ গুঁড়ো, বা একটা এলাচ গুঁড়ো করলে যতটুকুন হয় সেটা দিয়ে দিতে পারেন। তারপর আমি এর মধ্যে সেই স্যাফরন ভেজানো দুধটা দিব। পুরোটা একবারে দিয়ে দিবেন না, তাহলে আবার নরম হয়ে যেতে পারে। একটু একটু করে দিয়ে দেখতে হবে কতটুকুন লাগে, আর চেষ্টা করবেন স্যাফরন সহ দুধটা এর মধ্যে দিতে। আমি নিচ থেকে স্যাফরনটা তুলে তুলে এভাবে দিয়ে দিচ্ছি। আপনার কাছে যদি মাওয়া না থাকে তাহলে আপনি গুঁড়ো দুধ আর ঘিয়ের সঙ্গে বাকি উপকরণ মিলিয়েও এভাবে পুরটা বানিয়ে নিতে পারেন। আমার পুরটা বানানো হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এরকম আঠালো একটা পুর তৈরি হবে। কোনো কারণে যদি একটু দুধ বেশি পড়ে যায় তাহলে গুঁড়ো দুধ বা মাওয়া দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবারে হাতে সামান্য একটু ঘি মেখে নিয়ে তারপর সে যে আমরা পুরটা বানালাম সেখান থেকে ছোট ছোট একটু একটু করে ছিঁড়ে নিব এবং ছোট ছোট করে বল তৈরি করব। আপনি যতগুলো মিষ্টি বানাতে চান সেই হিসেব করে এই পুরটা থেকে এরকম ছোট ভাগ করে ছোট ছোট করে বল বানিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বলটা খুব বেশি বড় করবেন না, কারণ এটা পুর হিসেবে মিষ্টির ভেতরে যাবে। এইভাবে করে পুরোটা দিয়ে বানিয়ে আমি আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি। এবারে আমাদের লাগবে ছানার ডো। আগেই বলেছিলাম মিষ্টিটা রসগোল্লার মতোই, তাই এই ছানার ডোটা আমাদের একদম রসগোল্লার মতো করে বানাতে হবে। এখানে 2 লিটার দুধের ছানা আছে, অর্থাৎ 2 কাপ ছানা, এবং ছানাটা কাটার পর এই পাতলা সুতি কাপড়ে আমি এটাকে ঘন্টাখানেক ঝুলিয়ে রেখেছিলাম। এখন এই ছানার ডোটা কিভাবে বানাতে হবে সেটা আমার চ্যানেলে অনেকগুলো রসগোল্লার রেসিপি আছে, তার ভেতর থেকে যে কোনো একটা আপনি দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য আমি লিঙ্কগুলো দিয়ে দিব। এখানে দেখাচ্ছি না, এতে করে আমার ভিডিওটা আরো বেশি বড় হয়ে যাবে। আপনারা ওখান থেকে দেখে নিলে একদম টিপস সহ কিভাবে পারফেক্ট ছানার ডো তৈরি করতে হয় রসগোল্লার জন্য সেটা পেয়ে যাবেন। এখন আমি এখানে যে 2 কাপ ছানার ডোটা তৈরি করেছি সেখান থেকে টোটাল এরকম 10টা সমান ভাগে ভাগ করে নিয়েছি। তারপর এগুলো দিয়ে আমি মিষ্টি বানাবো। তো প্রথমেই আমি চিনি শিরাটা তৈরি করে নিই, কারণ ওটা হতে একটু সময় লাগে। ততক্ষণ আমি এই ছানার ডোটাকে সেই যে কাপড় দিয়ে আমি ছানাটা ছেঁকে নিয়েছিলাম সেটা দিয়েই রেখে দিচ্ছি, যাতে ওপর থেকে শুকিয়ে না যায়। তারপর একটা হাঁড়িতে আমি 2.5 কাপ চিনি নিয়ে নিচ্ছি, এবং যে পাত্রটা আপনি নেবেন সেটা একটু ছড়ানো বড় হতে হবে, যাতে মিষ্টিগুলো ভালো মতো এর মধ্যে হেসে খেলে সেদ্ধ হতে পারে। আর 2.5 কাপ চিনির জন্য আমি এর মধ্যে 7 কাপ পানি দিয়ে দিচ্ছি, অর্থাৎ ডাবলেরও বেশি পানি। এতে করে আপনার মিষ্টিগুলো তলানির সঙ্গে লেগে যাবে না এবং মিষ্টিগুলো বেশ সুন্দর গোল হবে এবং ভালো করে কুকও হতে পারবে। আর যেহেতু রাজভোগ মিষ্টি, এর মূল উপকরণ হচ্ছে এই স্যাফরন, তো মিষ্টির মধ্যে একটা স্পেশাল সুগন্ধ এবং হালকা একটা কালার আনতে এর মধ্যে স্যাফরন ব্যবহার করা হয়ে থাকে। আপনার কাছে যদি স্যাফরন না থাকে সেক্ষেত্রে আপনি ফুড কালার ব্যবহার করতে পারেন, তবে আমার মতে সেটা না করাই ভালো। সেটা শুধু কালারই দিবে, কোনো ধরনের আলাদা এফেক্ট আনবে না, অর্থাৎ আপনার রাজভোগটা রসগোল্লার মতোই খেতে লাগবে। তো আপনি যদি আসল রাজভোগ খেতে চান তাহলে আপনাকে স্যাফরন ব্যবহার করতে হবে। যাই হোক, চিনিটাকে আমি এভাবে একটু নেড়ে পানির সঙ্গে মিশিয়ে দিচ্ছি যাতে নিচ থেকে না ধরে যায়, আর চুলার আঁচটা একদম হাইতে করে দিয়ে এই চিনির পানিতে বলক আনতে দিব। সেই ফাঁকে আমরা সেই যে ছানার ডো ভাগ করে রেখেছিলাম সেগুলো দিয়ে মিষ্টিটা গড়ে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা ভাগ কিন্তু সাইজে বেশ বড়। রাজভোগ মিষ্টির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে রসগোল্লা থেকে এটা সাইজে বেশ বড় হয়। এক একটা ভাগ হাতে নিয়ে এভাবে একটু চ্যাপটা করে নিলাম। খুব বেশি পাতলা করবেন না, একটু মোটায় রাখতে হবে। তারপর এর মধ্যে মাওয়া দিয়ে যে পুরের বলটা তৈরি করেছিলাম সেটা দিয়ে চারপাশ থেকে এভাবে একটু মুড়ে দিতে হবে। খেয়াল রাখবেন কোথা দিয়ে যেন পুরটা আবার দেখা না যায়। এভাবে একটু হাতের মধ্যে নিয়ে গোল শেপ করে নিতে হবে। তারপরে 2 হাতের তালু দিয়ে এইভাবে একটু গড়িয়ে ওপরটা মসৃণ করে নিতে হবে। চেষ্টা করবেন যাতে এর গায়ে কোনো ফাটা দাগ বা ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু যখন আপনি এটা বয়েল করতে যাবেন বেশি ফেটে যাবে বা অনেক সময় ভেঙেও যেতে পারে। পুরোটা ছানার ডো দিয়ে একইভাবে মিষ্টিগুলো গড়ে নিতে হবে। এরই মাঝে আমাদের চিনি শিরার মধ্যেও বলক চলে এসেছে আর আমাদের মিষ্টিগুলোও বানানো হয়ে গিয়েছে। তো আমি এই ফুটন্ত শিরার মধ্যে সবগুলো মিষ্টি একবারে ছেড়ে দিচ্ছি। একটা একটা করে বানিয়ে কিন্তু ছাড়া যাবে না, এতে করে আগেরগুলো হবে আর পরেরগুলো কিন্তু কাঁচাই থেকে যাবে। সবগুলো দেয়া হলে হাই হিটেই এটাকে ঢেকে দিয়ে ঠিক 5 মিনিট আমি জাল করব। 5 মিনিটের বেশি করব না, তাহলে অনেক সময় আবার এটা ফেটে যেতে পারে। কিছুটা কিন্তু এটা ফুলে গিয়েছে। এবারে আমি যেটা করব,
যেহেতু আমাদের মিষ্টিগুলো বড় আর দেখতে পাচ্ছেন ওপরটা কিন্তু পানির নিচে নেই, নিচেরটাই ভালো মতো সেদ্ধ হচ্ছে, তাই যাতে ওপর দিক থেকেও ভালো মতো সেদ্ধ হয় তাই এর মধ্যে অল্প পানিতে 2 টেবিল চামচ ময়দা আমি গুলিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে পরে যখন এটা জাল হবে আপনারা দেখতে পাবেন আমি ঢেকে দিচ্ছি। জাল হতে হতে এর ভেতরে একটা ফেনার সৃষ্টি হবে আর এই ফেনাটা মিষ্টিগুলোর ওপর দিয়ে ছেয়ে যাবে, যার কারণে মিষ্টিগুলো নিচ থেকে যেভাবে কুক হচ্ছে ওপর থেকেও হবে। আপনি যদি ছোট রসগোল্লা তৈরি করেন এই প্রসেসটা না করলেও হয়, কিন্তু যেহেতু আমাদের রসগোল্লার সাইজটা বড় তাই ওপর থেকেও যাতে একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয় এজন্যই এই পদ্ধতি। তবে না করলেও সমস্যা নেই, অনেক সময় এটা না করলেও রসগোল্লা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে একটু ঢাকনাটা উঁচু করে দিবেন যাতে ফেনাটা বাইরে না পড়ে যায় আর অতিরিক্ত চাপে মিষ্টিগুলো বেশি ভেঙেও না যায়। ঠিক 15 মিনিট হাই হিটে আমি এইভাবে জাল করে নিয়েছি, মাঝে মাঝে ঢাকনাটা আমি খুলে দিয়েছি। এখন আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব, তবে খুবই সাবধানে, কারণ মিষ্টিগুলো কিন্তু বেশ নরম থাকে এই পর্যায়ে। তারপরে এটাকে আবারও ঢেকে দিব এবং আরও 15 মিনিট মিডিয়াম আঁচে আমি জাল করব। মিডিয়াম আঁচে আরও 15 মিনিট ঢাকনা দিয়ে জাল করার পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটা একটু কমিয়ে দিব। এবারে 5 মিনিট অল্প আঁচে এভাবে ঢাকনা ছাড়াই জাল করে নিব, তাতে আমাদের শিরাটা কিন্তু একটু কমে যাবে। 5 মিনিট পরে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এবং হাঁড়িটা এই চুলা থেকে নামিয়ে নিব। আর মিষ্টিগুলোকে এই শিরার মধ্যেই পুরোপুরি ঠান্ডা করে তবেই পরিবেশন করতে হবে। সব থেকে ভালো হয় যদি আপনি মিষ্টিগুলোকে 6 থেকে 7 ঘন্টা শিরার মধ্যে রেখে তারপরে পরিবেশন করেন, তাহলে শিরাটা মিষ্টির মধ্যে খুব ভালো করে ঢুকবে। এই যে দেখুন 2 ঘন্টা পরের অবস্থা, মিষ্টিগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, তবে এর আসল স্বাদ পেতে হলে আরও 4-5 ঘন্টা আমাকে অপেক্ষা করতে হবে। তবু আমি আপনাদেরকে একটু দেখাই। আর যেহেতু আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, সরাসরি স্যাফরন দিয়েছি, তাই এতে খুব বেশি কালার আসেনি। আপনাদের জন্য একটা মিষ্টি আমি একটু কেটে দেখাচ্ছি, তার আগে পরিবেশনটাও দেখাই। আপনারা চাইলে এভাবে উপর দিয়ে শিরা আর মাওয়া দিয়ে ছড়িয়ে দিতে পারেন, আরও বেশি সাজাতে চাইলে ওপরে একটু স্যাফরনও ছিটিয়ে দিতে পারেন। দেখুন আমি কেটে দেখাচ্ছি কত সফট হয়েছে মিষ্টিটা, আর ভেতরটা দেখুন একদম লাজবাব। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টির দোকানের মতো পারফেক্ট বালুশাহী। এই মিষ্টিটা ফ্রিজ ছাড়াই 15 দিন পর্যন্ত ভালো থাকবে, আর তাছাড়া মিষ্টিটা তৈরি করতে খুবই সাধারণ এবং অল্প কিছু উপকরণ লাগে। তাই আমি আশা করছি এবারের ঈদে বালুশাহী মিষ্টির এই পারফেক্ট রেসিপিটা আপনারা ট্রাই করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগবে। বালুশাহী মিষ্টি তৈরি করতে খুব বেশি কিছু লাগে না, যেটা লাগবে সবার আগে সেটা হচ্ছে ময়দা। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। এর সঙ্গে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, বেকিং পাউডার নয়। তারপরে এই দুটোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো হয় যদি দুটো একসঙ্গে চেলে নেন। তারপরে এর মধ্যে দিতে হবে ঘি 6 টেবিল চামচ। আমি এখানে ঘরে বানানো ঘিটা ব্যবহার করছি, আর এর রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ঘিয়ের পরিবর্তে 6 টেবিল চামচ নরম বাটার দেওয়া যেতে পারে, ডালটাও দিতে পারেন, আবার তেলও ব্যবহার করতে পারেন। তবে আপনি বলুন তো, ডেইলি তো এই মিষ্টি আপনি বানাবেন না, একদিন যখন বানাবেন একটু ভালো করেই বানান, যাতে ফ্লেভারটাও ভালো হয় আর খেতেও মজা লাগে। এখন এই ময়দার সঙ্গে ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথম দিকে বড় বড় দানা হবে, আস্তে আস্তে হাত দিয়ে মিশিয়ে দানাগুলোকে ছোট করে ফেলতে হবে। এই যে এরকমটা ভেজা ব্রেড ক্রাম্বের মতো কনসিস্টেন্সি হবে। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিব 5 টেবিল চামচ ইয়োগার্ট মানে টক দই। এখন এই টক দইটা যদি বেশি ঘন হয়, যেমন গ্রিক ইয়োগার্ট, সেক্ষেত্রে 6 টেবিল চামচ লাগতে পারে, তবে এক্সট্রা পানি বা দুধ দেওয়ার দরকার নেই। বেকিং সোডা এবং ইয়োগার্ট মিলে আপনার
যে বালুশাইটা সেটাকে অনেক বেশি ফ্লেকি করবে। সেই সঙ্গে আগে থেকে ঘি তো দেয়াই আছে। সব কিছু একসঙ্গে মেশানোর পরে দেখবেন এরকম ছাড়া ছাড়া একটা ডো হবে। তবে একটু খেয়াল করলেই দেখবেন এটা কিন্তু বেশ সফট হবে। আমরা একটু যদি এটাকে মথি তাহলেই একটা পারফেক্ট ডোয়ের মতো হয়ে যাবে, তবে আমরা সেটা করতে চাই না, কারণ আমরা চাই আমাদের মিষ্টিটা অনেক ফ্লেকি হোক, ভেতরে যেন ভালো মতো রস ঢুকে। এই জন্য আলতো হাতে এইভাবে মেখে নিতে হবে এবং একসঙ্গে এইভাবে একটু জড়ো করে এটাকে ভেজা কোনো একটা কাপড় বা ন্যাপকিন দিয়ে ঢেকে রেখে দিতে হবে 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এর মধ্যে আমাদের এই ডোটা কিন্তু আরও একটু নরম হয়ে যাবে। এখনও যদি আপনি এটাকে 2টা চটকা দেন তাহলেও কিন্তু এটা একদম স্মুথ হয়ে যাবে, তবে সেটা করা যাবে না। যেটা করতে হবে খুবই আলতো হাতে, যেমন বাচ্চা আমরা যেভাবে ধরি, বাচ্চার গালে টোকা দিয়ে আদর করি, সেইভাবে আস্তে আস্তে চেপে চেপে একটু ফ্ল্যাট করতে হবে। তারপরে এটাকে একটা ভাঁজ করে দিতে হবে। 5 থেকে 6 বার বা 4 বার আপনি এভাবে করতে পারেন। এতে করে এই ডোয়ের মধ্যে অনেকগুলো লেয়ার হবে, আর তাতে আমাদের যে বালুশাইটা হবে তার মধ্যে একটু ভাঁজ ভাঁজ হবে, যার কারণে এটা বেশি ফ্লেকি হবে, বেশি রস ঢুকবে এবং অবশ্যই খেতেও বেশি মজা হবে। 5-6 বার এভাবে ফোল্ড করার পর একসময় দেখবেন সাইড থেকে কিছুটা স্মুথ হয়ে আসছে, তবে এটাকে বেশি স্মুথ করতে দেয়া যাবে না। এই পর্যায়ে স্টপ করে দিতে হবে এবং এই মন্ডটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিতে হবে। যতগুলো আপনি বালুশাই বানাতে চান, 1.5 কাপ দিয়ে মাঝারি সাইজের আপনি মোটামুটি 15 থেকে 16টা বালুশাই বানাতে পারবেন। ছিঁড়েও নিতে পারেন, আবার এভাবে ছোট করে টুকরো করেও কেটে নিতে পারেন। এখন প্রত্যেকটা টুকরোকে হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপ্টা করে চপের মতো সাইজ দিতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, যে মন্ডটা আপনি বানাবেন বালুশাই মিষ্টি কিন্তু ফুলে তার থেকে বড় হবে, তো সেই হিসেব করে আপনাকে মন্ডগুলো ভাগ করতে হবে। এরকম একটা চ্যাপ্টা চপের মতো হবে এবং চারপাশে অনেক এবড়ো থেবড়ো অংশ থাকবে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, ভালো বালুশাইয়ের এরকমই থাকবে। আর বালুশাইয়ের ট্রেডিশনাল শেপ যেটা, মাঝখানে একটু গর্ত থাকে, অনেক দোকানে করাও হয় না, তো চাইলে মাঝখানে আঙুল দিয়ে এইভাবে একটু গর্ত করে দিতে হবে, তবে ডোনাটের মতো দুই পাশে যেন ছিদ্র না হয়। এইভাবে করে সবগুলো মন্ড দিয়ে একে একে বালুশাইয়ের পেড়া বানিয়ে নিতে হবে। এবারে ভাজার পালা। আর ভাজার জন্য আপনি চাইলে ঘি ব্যবহার করতে পারেন, আমি তেলেই ভাজছি। তবে ভাজতে হবে মিডিয়াম লো আছে, আর তেলটা খুব ভালো মতো গরম হওয়ার আগেই, মানে আপনি হাত দিয়ে একটু টাচ করতে পারবেন এরকম অবস্থাতে আপনাকে পেড়াগুলো দিয়ে দিতে হবে, অনেকটা গোলাপ জামুন ভাজার স্টাইলেই। আর খেয়াল করছেন হয়তো যে আমি যখন পেড়াগুলো দিচ্ছি অনেক বেশি বাবল উঠছে না, আস্তে আস্তে বাবল উঠবে এবং আস্তে আস্তে এটা তেলের উপরে ভেসে উঠবে। আর এই তেলের উপরে ভেসে উঠতে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে। আর যে পাত্রে ভাজবেন তাতে যেন খুব বেশি গাদাগাদি না হয়। একটু জায়গা ফাঁকা হয়েছে তাই আমি আরেকটা দিয়ে দিলাম। এইভাবে করে এক পিঠটা সম্পূর্ণ সোনালি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে মিডিয়াম লো আছে। যখন দেখবেন যে কালারটা হয়ে এসেছে আপনার পছন্দ মতো, তখনই এটাকে উল্টে দিতে হবে। ভাজার টাইমটা আসলে একটু বেশি লাগে, আর এই এক পিঠ ভাজা হতে হতে আমার প্রায় 17 মিনিটের মতো সময় লেগেছে। তারপরে এভাবে উল্টে দিতে হবে এবং অপর পাশটাও সমান কালার করে ভেজে নিতে হবে। যখন আপনার পছন্দ মতো কালার হয়ে যাবে, অন্য পাশটা ভাজতেও মোটামুটি 15-16 মিনিটই লাগবে, তখন এটাকে তুলে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন ছোট ছোট পেড়াগুলো ফুলে কতটা বড় হয়েছে। এখন এই তেল থেকে সবগুলোকে তুলে আমি একটা আলাদা প্লেটে রেখে দিচ্ছি। এবারে আমরা বালুশাইয়ের জন্য শিরাটা তৈরি করে নিব। তাই প্রথমে একটা প্যানে আমি 1.5 কাপ চিনি নিয়ে নিচ্ছি। এর সঙ্গে আমি 1.5 কাপ দিয়ে দিচ্ছি পানি। চুলার আঁচটা প্রথম পর্যায়ে হাই থেকে মিডিয়াম হাইতে রাখতে হবে এবং একসঙ্গে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে ফেলতে হবে, সাথে এই পানিতে একটা বলক আনতে হবে। যখন এই পানিতে বলক চলে আসবে এবং চিনিটাও গলে যাবে, তখন চুলার আঁচটা আমি মিডিয়ামে করে দিব এবং ঘড়ি ধরে ঠিক 8 মিনিট আমি এটাকে জাল করে নিব। এই সময়ের মধ্যে শিরাটা বেশ ঘন হয়ে যাবে, তবে আজকে শিরাটা আমি 1 তার বা 2 তারের শিরা করব না। 8 মিনিট পরে আমি এর মধ্যে 2 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা খুবই জরুরি, যেহেতু আমাদের শিরাটা ঘন, তাই ঠান্ডা হওয়ার পর জমাট বেঁধে যাবে না। কোনো 1 তারের শিরা আমি করছি না, এতে করে বালুশাইটা একটু বেশি মিষ্টি হয়ে যায়। আপনি চাইলে করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই।
হালকা মিষ্টি চাইলে এরকম আঠালো চটচটে একটা শিরা রাখতে হবে। শিরাটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। কুসুম গরমের থেকে একটু গরম থাকবে, সেই পর্যায়ে এর মধ্যে আমি ভেজে রাখা বালুশাইগুলো দিয়ে দিচ্ছি। বালুশাইগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, তবে একদম ঠান্ডা হয়নি, হালকা একটু গরম গরম ভাব আছে, মানে দুটোই বলতে পারেন উষ্ণ। এরকম পর্যায়ে আমি শিরার মধ্যে বালুশাইগুলোকে ডুবিয়ে দিচ্ছি এবং এটাকে 10 মিনিটের মতো রাখবো। খুব বেশি সময় রাখতে হবে না, কারণ বালুশাই যদি ঠিকঠাক ভাজা হয় অল্প সময়ের মধ্যেই সিরাপটা কিন্তু টেনে নিতে পারবে। 10 মিনিট পরে আমি প্রত্যেকটা বালুশাই শিরা থেকে তুলে আলাদা একটা প্লেটে উঠিয়ে রাখছি। বালুশাই মিষ্টি দুইভাবে ভালো লাগে। একটা হচ্ছে এরকম হালকা গরম গরম, মানে ফ্রেশ যখন বানালেন তখন, আর একটা হচ্ছে 2-1 দিন পুরনো হলে। দুইটার কিন্তু দুই রকম টেস্ট। তো আপনার যেটা বেশি ভালো লাগে সেটাই আপনি ট্রাই করতে পারেন। শিরা থেকে তুলে একটা প্লেটে এভাবে রেখে দিয়েছি। এখন মিষ্টির দোকানের মতো আমি মাওয়াতে কিছু বালুশাই গড়িয়ে নিচ্ছি। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, সরাসরি গুঁড়ো দুধের মধ্যে বালুশাই গড়াবেন না। গুঁড়ো দুধের একটা আলাদা কাঁচা গন্ধ থাকে। আপনি দরকার হয় গুঁড়ো দুধ দিয়ে মাওয়া তৈরি করে নেন, তারপরে সেটাতে মাখান, তাহলে খেতে বেশি টেস্টি হবে। আর বালুশাইয়ের গায়ে লেগে থাকা সুগার সিরাপের কারণে এভাবে একটু মোটা হয়েই সুন্দরভাবে কোট হয়ে যাবে মাওয়া। দেখতেও যেমন চমৎকার লাগে, আর আমি পার্সোনালি এরকম মাওয়া মাখানো বালুশাইটা খেতে বেশি পছন্দ করি। ব্যাস, তৈরি হয়ে গেল। আর যদি মাওয়ার ঝামেলায় না যেতে চান তাহলে এরকম বাদাম স্যাফরন দিয়েও সাজাতে পারেন, সেটা দেখতেও কিন্তু অনেক চমৎকার হয়। এবারে চলুন দেখা যাক ভেতরটা কেমন হলো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরটা কিন্তু রসালো নরম, বাইরেরটা হালকা ক্রিস্পি হবে এবং কালারটাও ডিপ হবে। যেভাবে আমি আপনাদেরকে আজকের রেসিপিটা শেয়ার করেছি, আপনারা যদি হুবহু এরকম ফলো করেন তাহলে দোকানের মিষ্টি কেন, তার থেকেও বেশি পারফেক্টভাবে আপনি ঘরে বালুশাই বানাতে পারবেন। আর এবারের ঈদে এটা ট্রাই করুন, প্রিয়জনদের সঙ্গে উপভোগ করুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।